বি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট এবং সি টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেকশন থেকে যেই টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো চাইল্ড সেন্টার এডুকেশন অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের যে টপিকটা আজকে রয়েছে সেটা হলো চাইল্ড সেন্টার এডুকেশন অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। চাইল্ড সেন্টার এডুকেশনকে বাংলায় বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষা বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, এটাকে স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশন আমরা বলতে পারি। এবং আরেকটি যে টপিক রয়েছে সেটি হলো প্রোগ্রেসিভ এডুকেশন, এটাকে বাংলায় বলা হয় প্রগতিশীল শিক্ষা। শুরুতে আমরা চাইল্ড সেন্টার্ড এডুকেশন বা শিশু কেন্দ্রিক শিক্ষা বিষয়টি তোমাদের সাথে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীর চাহিদা, রুচি, প্রত্যাশা ইত্যাদির কথা মাথায় রেখে যে শিক্ষা প্রদান করা হয়, অর্থাৎ যে শিক্ষার কেন্দ্রে শিশু অবস্থান করে তাকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষা। তাহলে শিশু কেন্দ্রিক শিক্ষা কি? শিশু কেন্দ্রিক শিক্ষা হচ্ছে এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে অবস্থান করবে শিক্ষার্থী এবং তাকে কেন্দ্র করে সমস্ত শিক্ষা ব্যবস্থা আবর্তিত হবে। তাহলে একদম শিক্ষা ব্যবস্থার একদম সেন্টারে থাকবে শিশু, শিশু থাকবে মেইন ফোকাসে। তার চাহিদা, তার রুচি, তার কি ভালো লাগছে, তার কি মন্দ লাগছে, তার কিসে বেনিফিট হবে, এই সমস্ত কিছুর দিকের কথা মাথায় রেখে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে তাকে আমরা বলবো হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। এই শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। ভারতবর্ষের শিশু কেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি হলো রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। রুশোর লেখা কয়েকটি বইয়ের নাম এখানে লেখা আছে, এমিল বা এমিলি, আরেকটা হলো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। এছাড়া রুশোর আরেকটি বই আছে যার নাম হচ্ছে কনফেশন। এবার আমরা শিশু কেন্দ্রিক শিক্ষা যে টপিকটা রয়েছে সেটার হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। এই বৈশিষ্ট্যগুলো থেকেই কিন্তু আমাদের স্টেটমেন্ট বেস বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। প্রথম যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হলো প্রথাগত শিক্ষার মূলত ছিল শিক্ষক কেন্দ্রিক, সেই পুরাতন ধারণার পরিবর্তন সাধিত হয় শিশু কেন্দ্রিক শিক্ষার মাধ্যমে। আমরা জানি আমাদের দেশের পুরনো শিক্ষা ব্যবস্থা বা গোটা পৃথিবীরই পুরনো দিনের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কিন্তু ছিল শিক্ষক কেন্দ্রিক। শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিক্ষক অবস্থান করত, শিক্ষকের ভালো লাগার উপর ভিত্তি করে, শিক্ষকের চাহিদার উপর ভিত্তি করে কিন্তু শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতো। সেই শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু শিফট হয়েছে এই চাইল্ড সেন্টার এডুকেশনের মাধ্যমে। বর্তমান যে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। পূর্বে ছিল শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, সেই ধারণা পরিবর্তন হয়ে বর্তমানে আমরা যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা পড়াশোনা করছি সেটি কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টটি আলোচনা করলাম। আমাদের যে 2 নম্বর পয়েন্টটি আছে সেটি হলো শিক্ষার্থীর জীবন ও তার নানা অভিজ্ঞতার উপর গুরুত্ব আরোপ করা হয়। এই শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে যখন শিশু অবস্থান করছে বা শিক্ষার্থী অবস্থান করছে, তাই সেই শিক্ষার্থীর জীবন, তার অভিজ্ঞতা ইত্যাদি বিষয়গুলোকে শিক্ষা ব্যবস্থায় কিন্তু প্রাধান্য দিতে হবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে জানতে হবে, তাদের অভিজ্ঞতাগুলোকে শিক্ষা ব্যবস্থায় কাজে লাগাতে হবে। তাহলে এখানে আমাদের 2 নম্বর পয়েন্টটা কি, শিক্ষার্থীদের যে প্রত্যেক শিক্ষার্থীর জীবন এবং তাদের যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলো শিক্ষা ব্যবস্থায় কিন্তু প্রয়োগ করতে হবে বা গুরুত্ব দিতে হবে। এরপর 3 নম্বরটা পয়েন্ট পড়বো, একদম সোজা, শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশুর অবস্থান। তাহলে এখানে বলা হচ্ছে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে হচ্ছে শিশু অবস্থান করবে, শিশুকে কেন্দ্র করে সমস্ত শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। 4 নম্বর পয়েন্ট রয়েছে শিক্ষার্থীর সক্রিয়তাকে প্রাধান্য দান করতে হবে। আমরা জানি যে ক্লাসরুম একটা আদর্শ ক্লাসরুম তখনই হবে যেই ক্লাসরুমে কিন্তু শিক্ষার্থীরা অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে, তারা সক্রিয় থাকবে। আগে বলা হতো ক্লাসরুমে শিক্ষার্থীরা কোনো কথা বলবে না, চুপচাপ থাকবে, ক্লাসে যেন একটা আওয়াজও না হয়, কিন্তু সেই ধরনের শিক্ষা ব্যবস্থা কিন্তু মোটেই একটা আদর্শ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য হতে পারে না, বা একটা আদর্শ শ্রেণীকক্ষের কিন্তু বৈশিষ্ট্য হতে পারে না। একটা শ্রেণীকক্ষ আদর্শ শ্রেণীকক্ষ তখনই হবে যখন শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে একত্রে কাজ করার মাধ্যমে, কাজের মাধ্যমে বা সক্রিয়তার মাধ্যমে বিভিন্ন সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে তারা শিখবে। অর্থাৎ শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর সক্রিয়তার উপর, অর্থাৎ শিক্ষার্থীদের অ্যাক্টিভিটির উপর কিন্তু খুবই গুরুত্ব দিবে। শিক্ষার্থীরা অ্যাক্টিভ থাকবে ক্লাসে, প্যাসিভ থাকবে না। প্যাসিভ ভাবে ক্লাসে থাকলে কিন্তু তারা কোনো জিনিস শিখতে পাবে না। স্যার বললো বুঝছিস, বলবে হ্যাঁ বুঝছি, স্যারের
হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলালে কখনো কিন্তু শিক্ষার্থীরা ভালো শিখবে না। শিক্ষার্থীদের প্রশ্ন করতে হবে, তাদের কোয়ারিজ গুলো শিক্ষককে জানাতে হবে, তারা শিক্ষকের সাথে মিলে বিভিন্ন প্রবলেম গুলোকে সলভ করবে, তখনই তারা খুব ভালোভাবে বিষয়গুলোকে আয়ত্ত করতে পারবে। এরপর 5 নম্বর পয়েন্টে আলোচনা করব শিক্ষার্থীর সৃজনশীলতা ও প্রতিভা দক্ষতার বিকাশের উপর গুরুত্ব দেওয়া। একদম ঠিক। আমরা জানি শিক্ষা ব্যবস্থায় বলা হয় যে প্রত্যেকটা শিশুর মধ্যে কিন্তু প্রতিভা রয়েছে। শিক্ষা ব্যবস্থার দায়িত্ব হচ্ছে সেই প্রতিভার অন্বেষণ করা এবং সেই প্রতিভার নার্চার করে সেই প্রতিভাকে বিকশিত করা। শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশে, শিক্ষার্থীর প্রতিভার অন্বেষণের মাধ্যমে সেই প্রতিভার বিকাশে এবং শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে কিন্তু সহায়তা করবে। এরপর আমরা 6 নম্বর পয়েন্টটি আলোচনা করব শিক্ষার্থীকে স্বাধীনতা প্রদান। শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীর স্বাধীনতার উপর খুবই গুরুত্ব দেয়। শিক্ষার্থীদের যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলেই কিন্তু তাদের থেকে নতুন নতুন থটস বা আইডিয়াস গুলো কিন্তু জেনারেট করবে। শিক্ষার্থীদের জন্য যদি বিভিন্ন নিয়ম নীতি ইত্যাদির বেড়াজালে আবদ্ধ করে রাখা হয় তাহলে কিন্তু তাদের মধ্যে থেকে কখনোই সৃজনশীলতা বা নতুন কিছু বা তাদের প্রতিভার কিন্তু বিকাশ হবে না। শিক্ষার্থীকে স্বাধীনতা দিতে হবে। স্বাধীনভাবে শিক্ষার্থীরা যখন কাজ করবে তখন তারা কিন্তু অনেক ভালোভাবে তাদের তাদের যে প্রতিভা বা তাদের যে দক্ষতা সেগুলোর কিন্তু বিকাশ করতে পারবে বা নতুন কিছু ইনভেন্ট করতে পারবে। স্বাধীনতা ছাড়া কিন্তু নতুন কিছু ইনভেন্ট করা বা নতুন কিছু তৈরি করা বা তাদের প্রতিভার কিন্তু সঠিক বিকাশ লাভ করানো কিন্তু সম্ভব নয়। অর্থাৎ শ্রেণীকক্ষকে হতে হবে কিন্তু গণতান্ত্রিক শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ কিন্তু কখনোই হচ্ছে তোমার অটোক্রেটিক বা স্বৈরতান্ত্রিক শ্রেণীকক্ষ হবে না, যেখানে শিক্ষক যা বলবে সেইভাবেই চলবে, শিক্ষার্থীদের কোনো রকম স্বাধীনতা থাকবে না। সেরকম শ্রেণীকক্ষকে বর্তমানে আদর্শ ক্লাসরুম বলে না। ক্লাসরুম হবে গণতান্ত্রিক ক্লাসরুম, যেখানে শিক্ষক শিক্ষার্থীকে সুযোগ দেবে তাদের অভিমত জানানো, তাদের কোয়ারিজ গুলোকে জানানো, তাদের অভিজ্ঞতা গুলোকে সকলের সাথে শেয়ার করার, তাদের নতুন নতুন থটস বা আইডিয়া গুলোকে সকলের কাছে তুলে ধরার। এরপর যে পয়েন্টে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যক্তি বৈষম্যের নীতি। আমরা জানি প্রত্যেকটা শিশু বা পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা আলাদা, প্রত্যেকের মধ্যে কিন্তু ব্যক্তিগত বৈষম্য রয়েছে। যখন প্রত্যেকটা ব্যক্তি আলাদা বা প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা, তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী ভালো লাগা মন্দ লাগা, তার চাহিদা, তার রুচি, তার দক্ষতা, তার দুর্বলতা আলাদা আলাদা। তাহলে শিক্ষককে কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে তিনি যেই ক্লাসে পড়াচ্ছেন সেই ক্লাসে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু ইউনিক। তাই ব্যক্তিগত বৈষম্যকে মান্যতা দিতে হবে। কোনো শিক্ষার্থীর ম্যাথ ভালো লাগে, কারো ইংরেজি ভালো লাগে, কারো বাংলা ভালো লাগে, কারো হয়তো ইতিহাস ভালো লাগে, আবার কারো পড়তেই ভালো লাগে না, তার হয়তো নাচ ভালো লাগে বা গান ভালো লাগে বা খেলা ভালো লাগে। তো শিক্ষককে কিন্তু বুঝতে হবে যে তিনি প্রত্যেকটা শিক্ষার্থী সেম না বা রোবট না, প্রত্যেকের মধ্যে ব্যক্তিগত বৈষম্য রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা নিড রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা স্কিলসও তেমন রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা কিন্তু দুর্বলতাও তেমন রয়েছে। এর পরের পয়েন্টটি আমরা আলোচনা করব, সেটি হলো পাঠ্যক্রম রচিত হবে শিক্ষার্থীর চাহিদার উপর ভিত্তি করে এবং তা নমনীয় হবে। পাঠ্যক্রম কি? পাঠ্যক্রমকে ইংরেজিতে বলা হয় কারিকুলাম। এই কারিকুলাম শব্দটি এসছে ল্যাটিন ওয়ার্ড কুরিয়ার থেকে, যার অর্থ হলো দৌড়ের পথ। কারিকুলাম বলতে বোঝাচ্ছে, কারিকুলাম হচ্ছে একজন শিক্ষার্থী একটা শিক্ষাবর্ষে যা কিছু অ্যাক্টিভিটিস করে, যা কিছু কাজ করে, সমস্ত কিছু সমন্বয় হলো পাঠ্যক্রম। পাঠ্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থীকে একটা শিক্ষাবর্ষে যে লক্ষ্য বা উদ্দেশ্যগুলো রয়েছে সেই লক্ষ্য বা উদ্দেশ্যগুলো কি অর্জন করতে সাহায্য করে কিন্তু পাঠ্যক্রম। পাঠ্যক্রমের মাধ্যমে কিন্তু কোনো কোর্স বা কোনো শিক্ষাবর্ষের শিক্ষার্থীর যে লক্ষ্যগুলো আছে সেগুলো কিন্তু অ্যাচিভ করে বা অর্জন করে। শিক্ষার্থীকে তার লক্ষ্যে পৌঁছে দেয় কিন্তু পাঠ্যক্রম। সেই পাঠ্যক্রম অনুযায়ী পাঠ্যসূচি হয় এবং সেই পাঠ্যসূচি অনুযায়ী পাঠ্যপুস্তক রচনা করা হয়। তাহলে এই পাঠ্যক্রম যখন রচনা করা হবে তখন কিন্তু যারা পাঠ্যক্রম রচনা করেন, যারা আমাদের বোর্ডে রয়েছে বা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, যারা পাঠ্যক্রম রচনা করে তারা কিন্তু পাঠ্যক্রম রচনা করছে কাদের জন্য? শিক্ষার্থীদের জন্য। তাহলে পাঠ্যক্রম রচনা করার সময় তাদেরকে শিক্ষার্থীদের চাহিদা, তাদের রুচি, তাদের পছন্দগুলোকে গুরুত্ব দিতে হবে, তাদের কিসে বেনিফিট হয় সেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। এবং পাঠ্যক্রম হবে নমনীয়, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি থাকবে, প্রয়োজনে আমি পাঠ্যক্রমের পরিবর্তন করতে পারি। পাঠ্যক্রম কিন্তু স্ট্যাটিক কোনো বিষয় না, স্থির না যে যুগ যুগান্তর ধরে একটা পাঠ্যক্রমেই পড়ানো হবে, তা নয়। পাঠ্যক্রম কিন্তু প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হয়, ভালো জিনিসগুলো পাঠ্যক্রমে অ্যাড হয় এবং যেগুলো অপ্রয়োজনীয় সেই জিনিসগুলো কিন্তু পাঠ্যক্রম থেকে বাদ হয়ে যায়। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু সেম ইনস্ট্রাকশন দিলে হবে না,
এক একজন শিক্ষার্থীর এক একভাবে ভালো লাগতে পারে। তার জন্য কি করতে হবে, এক একজন শিক্ষার্থীকে এক এক রকম ভাবে ইনস্ট্রাকশন দিতে হবে, এক এক রকম ভাবে তাদের পরামর্শ দান দিতে হবে, এক একজনকে এক এক রকম ভাবে পড়াতে আমার হবে। তাহলে এখানে আমি পড়লাম হচ্ছে চাইল্ড সেন্টার এডুকেশনের বিভিন্ন ধরনের যে তোমার ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা পড়লাম এবং চাইল্ড সেন্টার এডুকেশন সম্পর্কে আমরা জানলাম। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের স্টেটমেন্ট বেস কোশ্চেন কিন্তু তুলে দিতে পারে। এরপর যে টপিকটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশন। প্রোগ্রেসিভ এডুকেশনের সম্পর্কে একটু জেনে নিই। শিক্ষার্থীকে বাস্তবিক জীবনে চলার উপযুক্ত করে তোলার জন্য যে শিক্ষা প্রদান করা হয় তাকে বলা হয় প্রোগ্রেসিভ এডুকেশন। প্রোগ্রেসিভ এডুকেশন কি বলছে? প্রোগ্রেসিভ এডুকেশন বলে যে শিক্ষার্থীকে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যেন তারা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করলো তেমনটা না, তারা যেন বাস্তবিক জীবনে চলার উপযুক্ত হয়ে ওঠে, তারা যেন কোনো কর্মের উপযুক্ত হয়ে ওঠে। অর্থাৎ শিক্ষার্থীর জন্য যেন সঠিক প্রোগ্রেস হয়, তাদের যেন প্রগতি হয়, তারা যেন জীবনে কিছু করতে পারে। শিক্ষার্থীকে এইভাবে তাহলে পড়াতে হবে যাতে তারা বাস্তবিক জীবনে চলার উপযুক্ত হয়ে ওঠে। শুধুমাত্র বুকিশ নলেজ পেলাম বা পাঠ্যপুস্তক কেন্দ্রিক নলেজ পেলাম, আমি প্র্যাকটিক্যালে কোনো কাজ করতে পারলাম না, সেই শিক্ষার কিন্তু কোনো দাম নেই। এই প্রগতিশীল শিক্ষার জনক হলেন জন ডিবি। জন ডিবি হচ্ছে আমাদের যে তো তোমরা জানো অনেকেই যারা ফিলোসফি পড়েছো, প্রয়োগবাদ বা প্র্যাগমাটিজম বলে একটা ফিলোসফির ব্রাঞ্চ রয়েছে। সেই প্রয়োগবাদ বা প্র্যাগমাটিজম যে ফিলোসফি রয়েছে তার উপর বেস করে কিন্তু প্রগতিশীল শিক্ষার জন ডিবি কিন্তু সূচনা করেছেন। বা এছাড়া আমরা গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম সম্পর্কে পড়েছি। গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ বলতে বোঝায় যেখানে শিক্ষার্থীরা কিছু নির্মাণ করার মাধ্যমে বা কিছু কনস্ট্রাক্ট বা কিছু গঠন করার মাধ্যমে শিখবে, যেখানে স্টুডেন্টকে জ্ঞানের নির্মাতা বা ক্রিয়েটার অফ নলেজ হিসেবে শিক্ষার্থীকে দেখা হবে। সেখানে শিক্ষার্থীরা শুধুমাত্র জ্ঞানের গ্রাহিতা না, শিক্ষার্থীরা হলো জ্ঞানের নির্মাতা। তাহলে প্রগতিশীল শিক্ষা কি? প্রগতিশীল শিক্ষা হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থীরা কাজের মাধ্যমে বাস্তবিক জীবনের উপযুক্ত হয়ে ওঠার জন্য শিক্ষা লাভ করবে বা বাস্তব জীবনের থেকে শিক্ষা লাভ করবে, সেটা হচ্ছে আমার প্রোগ্রেসিভ এডুকেশন বা প্রগতিশীল শিক্ষা। এই প্রগতিশীল শিক্ষা কি? আমাদের যে প্রয়োগবাদ রয়েছে বা প্র্যাগমাটিজম রয়েছে, সেই প্র্যাগমাটিজম ফিলোসফির উপর বেস করে কিন্তু প্রয়োগবাদ এই প্রগতিশীল শিক্ষার কিন্তু ধারণাটি এসছে, বা গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজমের উপর বেস করে কিন্তু এই প্রগতিশীল শিক্ষার ধারণাটি এসছে। প্রগতিশীল শিক্ষার ভিত্তিতে আমাদের যে জন ডিউই আছেন তিনি শিকাগো শহরে, আমেরিকার শিকাগো শহরে ল্যাব স্কুল বা ল্যাবরেটরি স্কুল তৈরি করেন। এখানে কিন্তু এক্সপেরিমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন কিছু শেখানো হতো। এরপর আমরা প্রোগ্রেসিভ এডুকেশন বা প্রগতিশীল শিক্ষার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো এক এক করে পড়ে নেব। প্রথম যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হলো হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষা লাভ বা লার্নিং বাই ডুইং বা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা বলছে সেখানে কি বলছে, যে প্রগতিশীল শিক্ষায় শিক্ষার্থীরা হাতে কলমে কাজের মাধ্যমে তারা শিখবে, অর্থাৎ লার্নিং বাই ডুইং বা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, কাজের মাধ্যমে জ্ঞান লাভ তারা করতে পারবে, হাতে কলমে কাজ করে তারা জ্ঞান অর্জন করবে। 2 নম্বর রয়েছে সমস্যা সমাধানমূলক শিক্ষা। এখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যা দেওয়া হবে, তারা সেই সমস্যাগুলো সলভ করবে এবং সেই সমস্যাগুলো থেকে সলভ করে তারা জ্ঞান অর্জন করবে। এরপর রয়েছে জীবনব্যাপী শিক্ষা। এখানে আমরা শুরুতেই পড়লাম বাস্তব জীবনে চলার উপযুক্ত করে তোলা হবে, অর্থাৎ প্রগতিশীল শিক্ষায় শিক্ষার্থীদের এমন শিক্ষা দেওয়া হবে যেন তারা সেই শিক্ষা যেন তাদের জীবনব্যাপী কাজে লাগে। জীবনব্যাপী শিক্ষার উপর এখানে গুরুত্ব দেওয়া হবে, লাইফ লং লার্নিং কে এখানে অনেকটা বেশি প্রায়োরিটি এখানে দেওয়া হবে। যেই শিক্ষাটা শিক্ষার্থীর সারা জীবনে প্রয়োজন সেই রকম শিক্ষা এখানে দেওয়া হচ্ছে। এরপর বলা হচ্ছে দলগত এবং সহযোগিতামূলক শিক্ষা। প্রগতিশীল শিক্ষায় বলা হয় শিক্ষার্থীরা একসাথে সবাই দলগতভাবে শিক্ষা লাভ করবে। ঠিক আছে। এরপর রয়েছে সামাজিক দক্ষতার বিকাশ। শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের সামাজিক দক্ষতাগুলো কিন্তু বিকশিত হবে। এই একসাথে যখন তারা কাজ করবে, দলগতভাবে কাজ করবে, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের যে সোশ্যাল স্কিলস গুলো থাকবে সেই সোশ্যাল স্কিলস গুলো কিন্তু ডেভেলপ করবে। এরপর রয়েছে শিক্ষাকে 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ না রাখে বাস্তবিক জীবনের উপযুক্ত করতে হবে। হ্যাঁ, অবশ্যই শিক্ষাকে শুধুমাত্র বুকিশ নলেজ বা পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষা দিলে হবে না, শিক্ষাকে বিদ্যালয়ের 4টা দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখলে হবে না। বুকিশ নলেজকে
তোমার হচ্ছে বাস্তবিক জীবনের শিক্ষার সাথে কানেক্ট করে পড়াতে হবে। ঠিক আছে, তাই এখানে বলা হচ্ছে যে শিক্ষাকে শুধুমাত্র বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে আটকে না রেখে বাস্তবিক জীবনের উপযুক্ত শিক্ষা শিক্ষার্থীকে দিতে হবে। এখানে বলা হচ্ছে টেক্সট বুকের তুলনায় অ্যাক্টিভিটিসকে গুরুত্ব দিতে হবে। আমরা জানি টেক্সট বুকে কিন্তু বর্তমানে বিভিন্ন টেক্সটের পরে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো থাকে, সেই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু শিক্ষার্থীদের করানো হয়। বা এখানে বলা হচ্ছে যে পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষার তুলনায় অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড শিক্ষা কিন্তু শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেওয়া হবে। ঠিক আছে, যে শিক্ষার্থীরা অ্যাক্টিভলি কাজের মাধ্যমে শিখবে, শুধুমাত্র তারা পাঠ্যপুস্তক থেকে শিখবে এরকম না, তারা অ্যাক্টিভলি কাজের মাধ্যমে অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা কিন্তু জ্ঞান অর্জন করবে। তাহলে আজকে আমরা প্রগতিশীল শিক্ষা সম্পর্কে জানলাম, এবং আরেকটা যেটা টপিক ছিল আমাদের শিশু কেন্দ্রিক শিক্ষা বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা, সেটা সম্পর্কে জানলাম। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।